দেখো, তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। এখানে আমরা যে তড়িৎযোজী যৌগের গঠন, তার কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ যৌগগুলো কিভাবে তৈরি হয়, সেগুলো আলোচনা করেছি। সেই গঠন প্রণালীর উপরে দাঁড়িয়েই যৌগগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য নির্ভর করে থাকে বা সৃষ্টি হয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলো, যেমন ধরো প্রথমে দেওয়া আছে একটি, আমি যে কয়েকটা পয়েন্ট আউট করেছি বলে দেখো। সেখানে প্রথমে বলা আছে অণুর অস্তিত্ব নেই। তড়িৎযোজী যৌগের অণুর অস্তিত্ব নেই কেন? না, তড়িৎযোজী যৌগগুলো আমরা গঠনের সময় দেখেছি যে ক্যাটায়ন আর অ্যানায়ন দু ধরনের আয়ন পরস্পর তড়িতাকর্ষণ বল বা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করে থাকে। ফলে সেখানে কোনো নির্দিষ্ট অণু থাকতে পারে না। যেমন দেখো কিরকম গঠন, না একটি যে কোনো ক্যাটায়ন তার আকার অনুযায়ী চতুর্দিকে অ্যানায়নগুলো পরস্পর আকর্ষিত হয়ে থাকে। যে অ্যানায়নগুলো পরপর আকর্ষিত হয়ে কি হয়, এর কাছে এসে যায়। তেমনি এ পাশেও অ্যানায়নটা আসতে পারে, এদিকেও অ্যানায়ন যুক্ত হতে পারে, এদিকেও অ্যানায়ন যুক্ত হতে পারে, এদিকেও অ্যানায়ন যুক্ত হতে পারে। অর্থাৎ একটা ক্যাটায়নের চতুর্দিকে অনেকগুলো অ্যানায়ন তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়। ঠিক একইভাবে ওই অ্যানায়নের চতুর্দিকে আবার কিছু সংখ্যক ক্যাটায়ন পরস্পর তড়িতাকর্ষণ বলে তথা তড়িৎযোজী বন্ধনে যুক্ত হতে পারে। কেমন? এইভাবে ঘটনা, যে যেমন অ্যানায়নগুলো ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত হয়, তেমনি ক্যাটায়নগুলো অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত হয়। তার মানে এইরকমই ঘটনাটি কন্টিনিউ চলতে থাকে, যে যে কোনো ক্যাটায়ন তার চতুর্দিকে অ্যানায়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়, তেমনি যে কোনো অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়। ফলে কি হয় না, অসংখ্য ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠনে তারা যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগের সৃষ্টি করে। তাহলে বিষয়টা কেমন হলো না, এখানে কোনো একটা নির্দিষ্ট অণু বা মলিকুল যাকে বলে তার অস্তিত্ব এখানে পাওয়া যাবে না। এক্ষেত্রে তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়নে গঠিত একটা বৃহদাকার অণু, জায়ান্ট মলিকুল হিসাবে পরিগণিত করা যায়। তাই এক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট অণুর অস্তিত্ব নেই। যেমন ধরো তোমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগে সোডিয়াম ক্যাটায়ন, এই ক্যাটায়নটা চতুর্দিকে ক্লোরাইড অ্যানায়ন যুক্ত হয়ে থাকে এবং একটা ক্যাটায়ন 6খানা ক্লোরাইড আয়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়। তেমনি প্রতিটি ক্লোরাইড আয়ন 6খানা সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়। তার মানে 6টি করে আয়ন, 6টি সোডিয়াম আয়ন, কেমন, এবং প্রতিটি ক্লোরিন আয়ন, যে একটি সিএল আয়ন, একটি না বলে প্রতিটি ক্লোরাইড আয়ন 6টি সোডিয়াম আয়ন দ্বারা, প্রতিটি ক্লোরাইড আয়ন 6টি সোডিয়াম আয়ন দ্বারা, এবং প্রতিটি সোডিয়াম ক্যাটায়ন 6টি ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ জ্যামিতিক উপায়ে তারা সজ্জিত হয়ে পরিবেষ্টিত হয়ে সোডিয়াম ক্লোরাইড কেলাস কঠিনাকার যৌগ তথা তড়িৎযোজী যৌগ গঠিত হয়। তার মানে এখানে প্রত্যেকটা ক্যাটায়ন 6টা করে অ্যানায়ন দ্বারা এবং প্রত্যেকটি অ্যানায়ন 6টা করে ক্যাটায়ন দ্বারা
পরস্পর তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়ে অসংখ্য সোডিয়াম আয়ন, অসংখ্য ক্লোরাইড আয়ন একটা মিলিত স্তূপ আকারে জায়ান্ট মলিকুল তৈরি করে। তার মানে একটি NaCl অণুর অস্তিত্ব আমরা দেখতে পারি না। এটা হচ্ছে ব্যাখ্যা, তোমরা মনে রাখতে পারো, চেষ্টা করতে পারো, শুধু মাথায় রাখবে যে NaCl অণুর অস্তিত্ব নেই। এর ভৌত অবস্থা কঠিন। তো স্বাভাবিকভাবে তোমাদের ধারণা আসতে পারে যে তড়িৎযোজী যৌগগুলো কঠিন প্রকৃতির হয় কেন, ভৌত অবস্থা সাধারণ অবস্থা তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় না কেন। না, প্রতিটা তড়িৎযোজী যৌগে ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত, অর্থাৎ আয়ন দ্বারা গঠিত হয়। সেই ক্যাটায়ন বা অ্যানায়নের আধান ওই যৌগের মধ্যে প্রশমিত অবস্থায় থাকে না, তার আধানগুলো বিরাজ করে। তো তড়িৎযোজী যৌগের যে কোনো একটা আয়ন, আইদার ক্যাটায়ন বা অথবা অ্যানায়নের কথা ভাবতে পারো, তার বিপরীত আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়ে জ্যামিতিকভাবে সুসজ্জিত আকারে তারা নির্দিষ্টভাবে গঠিত হয়ে মানে সজ্জা থেকে একটা বৃহদাকার যৌগের অণু সৃষ্টি করে। এই যৌগের গঠনে ক্যাটায়ন অ্যানায়নগুলির মধ্যে তীব্র তড়িৎ-আকর্ষণ বল ক্রিয়া করার জন্য তারা কি হয়, ঘন সন্নিবিষ্ট অর্থাৎ ঘনীভূত অবস্থায় থাকে। তাদের মধ্যেকার ফাঁকা জায়গা বা শূন্য স্থানের পরিমাণ খুবই কম, খুবই নগণ্য। তার ফলে এদের মাঝে যেহেতু ফাঁকা জায়গা কম থাকে, তাই তাদের ঘনত্ব উচ্চ হয়, তড়িৎযোজী যৌগের ঘনত্ব উচ্চ হয়। আর ঘনত্ব উচ্চ হলে যৌগগুলো সাধারণত কঠিন প্রকৃতির হয়ে থাকে। এরা এই কারণে তরল বা গ্যাস হয় না। 3 নম্বরে রয়েছে দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কেন উচ্চ হয়? না, এই তড়িৎযোজী যৌগে ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত হয়, তারা পরস্পর তীব্র তড়িৎ-আকর্ষণ বলে আবদ্ধ হয়। ফলে তাদের মধ্যে এই তীব্র তড়িৎ-আকর্ষণ বলকে উচ্চ শক্তি, তাপ শক্তি লাগে এই তড়িৎযোজী বন্ধনকে বিচ্ছিন্ন করতে। তার ফলে হচ্ছে তাদের মধ্যে ফাঁক বা ব্যবধান সৃষ্টি করতে হয়, এবং এই ফাঁক যত তৈরি হবে ততই তারা তরলে পরিণত হবে, প্রসারিত হয়, এবং সেই ফাঁক আরো বেশি হলে তখন কি হয় না, তারা গ্যাসে পরিণত হয়। তো এই কণাগুলোর মধ্যে, আয়নগুলোর মধ্যে ফাঁক বা শূন্যস্থান তৈরি করতে গেলে উচ্চ তাপ শক্তির প্রয়োজন হয়। তাই কঠিন তড়িৎযোজী যৌগকে গলিয়ে তরলে পরিণত করতে গেলে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, অর্থাৎ গলনাঙ্ক উচ্চ হয়। তেমনি ওকে বাষ্পে পরিণত করতে গেলে, কঠিন তড়িৎযোজী যৌগকে আবার বাষ্পে পরিণত করতে গেলে আরো উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ আমরা খাদ্য লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব উচ্চ দেখছি। এই কারণে এরা তড়িৎযোজী যৌগ। 4 নম্বর পয়েন্টে আলোচনা করছি, দেখো তড়িৎ পরিবাহিতা। এটা একটা প্রশ্ন হয়, বড় প্রশ্ন হয়। আমি পরে প্রশ্ন আকারে এখানে দিয়েছি 3টে, এই প্রশ্ন সেটগুলো তৈরি করবে, পরে বলছি, আলোচনা করে দিচ্ছি। তো দেখো তড়িৎ পরিবাহিতা, যেহেতু তড়িৎযোজী যৌগ ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত, আর এই আয়নের উপস্থিতির জন্য এরা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাই তড়িৎযোজী যৌগগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে মাথায় রাখতে পারি, যে এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবাহী হয়। প্রতিটি তড়িৎযোজী যৌগ, যে কোনো তড়িৎযোজী যৌগ তড়িৎ পরিবহন করতে পারে, তবে কন্ডিশন হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না। নেক্সট দেখো, তারপরে পয়েন্টে আলোচনা করেছি 5 নম্বর পয়েন্টে, দ্রাব্যতা। এই দ্রাব্যতা বিষয়টা মাথায় রাখতে হবে। তড়িৎযোজী যৌগকে দ্রবীভূত করতে গেলে পোলার দ্রাবকের প্রয়োজন হয়। অর্থাৎ তড়িৎযোজী যৌগ পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য থাকে।
পোলার দ্রাবক যেমন জল, জল একটা পোলার দ্রাবক। পোলার মানে কি ধ্রুবীয়, এই কথাটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা পড়েছো, সেখানে দেখো জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের বন্ধন আছে, এর মধ্যে এক জোড়া ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো পরমাণুর মধ্যে যে বন্ধন জোড়, সেই বন্ধন জোড়টা অক্সিজেনের দিকে বেশি আকৃষ্ট হয়, কারণ অক্সিজেন 16 নম্বর শ্রেণীর মৌল, হাইড্রোজেন প্রথম শ্রেণীর মৌল। বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে একটু বেশি সরে আসে। তার ফলে এটা ডেল্টা মাইনাস অর্থাৎ আংশিক নেগেটিভ চার্জগ্রস্ত হয়। ইলেকট্রন মানে ঋণাত্মক তড়িৎ, ওর দিকে সরে আসে বলে ওটা আংশিক নেগেটিভ চার্জগ্রস্ত হয়। আর হাইড্রোজেন থেকে একটু দূরে সরে যায় বলে এটা আংশিক পজিটিভ চার্জগ্রস্ত, অর্থাৎ এর জন্য ইলেকট্রন ঘনত্বটা কমে গেল। ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার অর্থ সেটা ধনাত্মক আধানগ্রস্ত হয়, কিন্তু সম্পূর্ণরূপে যায় না বলে এটা আংশিক ধনাত্মক চার্জ, যাকে ডেল্টা প্লাস। আর এর দিকে দেখো একটু সরে যায় বলে ইলেকট্রন জোড়টা, ওটা হচ্ছে ডেল্টা মাইনাস। আর এই ঘটনাটা তোমরা তড়িৎ ঋণাত্মকতা বা অপরাধর্মিতা বিষয়টি পড়েছো, ইলেকট্রোনেগেটিভিটি ওই পর্যায় সারণীতে পড়েছো। সেই দিক থেকে বলছি, এই ধনাত্মক আর ঋণাত্মক দুটো আধান তৈরি হয় বলে এটাকে বলা হয় ধনাত্মক মেরু, আর এটাকে বলা হয় ঋণাত্মক মেরু। মেরু ইংরেজিটা পোল, আর তার থেকে বলা হচ্ছে পোলার। ঠিক এক্ষেত্রেও অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে একটু বেশি সরে যাবে, অর্থাৎ এই বন্ধনের মধ্যবিন্দু থেকে একটু বেশি অক্সিজেনের দিকে সরে যায়। তার ফলে অক্সিজেনটা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনটা পজিটিভ চার্জগ্রস্ত হয়। তাহলে পোলার, পজিটিভ পোল, মেরু, ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু। এই মেরুতা অর্থাৎ ধ্রুবীয় বন্ধন আছে বলে এই পদার্থটাকে আমরা ধ্রুবীয় বা পোলার পদার্থ বলে থাকি, পোলার যৌগ বলে থাকি। আর এটা একটা দ্রাবক, জল যেহেতু একটা দ্রাবক, তাই এর নাম হচ্ছে পোলার দ্রাবক। তো এইরকমই পোলার দ্রাবকে তড়িৎযোজী যৌগগুলো দ্রাব্য হয়, কিন্তু নন পোলার দ্রাবক, এমন অনেক যৌগ রয়েছে যেমন ইথার। ইথার যৌগে কিন্তু এই ধনাত্মক আর ঋণাত্মক মেরু থাকে না, সেই জন্য সেটা নন পোলার। কার্বন ডাইসালফাইড তরল দ্রাবক একটা, কার্বন ডাইসালফাইড CH2, সালফার আছে আর কার্বন আছে, এই যৌগটা কিন্তু তোমার হচ্ছে নন পোলার। কার্বন ডাইসালফাইড, এই নন পোলারিটি কেন হচ্ছে এখানে তোমরা বুঝতে পারবে না, যেন দেখলে মনে হবে এটা পোলার হওয়ার কথা, কিন্তু নন পোলার কেন তার ব্যাখ্যা তোমরা ক্লাস 11-এ রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়তে গিয়ে জানতে পারবে, এই কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে জানতে পারবে। তো দেখো সেখানে জানতে হবে এই কার্বন ডাইসালফাইড একটা নন পোলার দ্রাবক, জৈব দ্রাবক। ইথার, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবক বা নন পোলার দ্রাবকে তড়িৎযোজী যৌগগুলো অদ্রাব্য। জলীয় দ্রবণে বা দ্রাব্যতা বলেছিলাম যে পোলার দ্রাবক বা যেমন জলে দ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবকে অদ্রাব্য। বিক্রিয়ার বেগ, তড়িৎযোজী যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার গতি খুব দ্রুত হয়, অর্থাৎ বিক্রিয়ার হার দ্রুত গতির হয়ে থাকে। তাহলে আমি আরেকবার মনে করে দিচ্ছি তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য, এইগুলো পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। অণুর অস্তিত্ব নেই, তড়িৎযোজী যৌগের কোনো একটা অণু বলে পাওয়া যায় না। ভৌত অবস্থা কঠিন হয়, এরা তরল বা গ্যাস হয় না। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়। এক্সাম্পল বা উদাহরণ যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড ও স্ফুটনাঙ্ক 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তড়িৎ পরিবাহিতা, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে, মনে রাখার দরকার আছে। দ্রাব্যতা, পোলার দ্রাবক মানে ধ্রুবীয় দ্রাবকে যেমন জলে দ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবকে মানে যেমন অধ্রুবীয় দ্রাবক, কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, ইথার ইত্যাদি নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকে এরা অদ্রাব্য। বিক্রিয়ার বেগ বা হার, বিক্রিয়ার গতিবেগটা এদের ক্ষেত্রে খুব দ্রুত হয়ে থাকে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে।
যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটোকে মিশিয়ে দিলে খুব দ্রুত সঙ্গে সঙ্গে দেখবে একটা সাদা আদক্ষেপ পড়ে যাবে। তার মানে কি বিক্রিয়ার গতিটা মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা মুহূর্তের মধ্যে শেষ হচ্ছে। তার মানে গতিবেগ খুবই উচ্চ মানের হয়ে থাকে। নেক্সট দেখো, এই কটা বৈশিষ্ট্য পড়বে আর ভবিষ্যতে আরো অনেক বৈশিষ্ট্য জানতে পারবে, যেগুলো হচ্ছে উচ্চ ক্লাসে তোমরা ব্যাখ্যা হিসাবে জানতে পারবে। ক্লাস 11 যারা সায়েন্স পড়বে তারা জানতে পারবে। এই ধর্মের উপর কিছু প্রশ্ন তোমাদের করতে হয়, জানতে হয়। যেমন প্রথমে একটা প্রশ্ন দিচ্ছি, কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে ফর্মুলা ওজন 58.5 ব্যবহৃত হয় কেন? তোমরা স্বাভাবিকভাবে আণবিক ওজন কথাটি শুনেছো ক্লাসে, আগের ক্লাসগুলোতে। সোডিয়ামের পারমাণবিক ওজন কত? 23, আর ক্লোরিনের 35.5, দুটো যোগ করলে কত দাঁড়াবে? 58.5। তো এটা আণবিক ওজন কথাটি মানে এক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? না, তোমাদের একটু আগেই প্রশ্ন বলেছিলাম যে তোমরা খুব সংক্ষেপে উত্তরটা দেবে, শুনে রাখো, এটা শুনে শুনে নিজেরা লিখে নাও, লিখে নিতে পারো। যে তড়িৎযোজী যৌগের কোনো অণুর অস্তিত্ব নেই, কারণ তড়িৎযোজী যৌগ মাত্রেই ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত। এই যৌগের গঠনে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা যুক্ত হয়ে থাকে, তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়ে থাকে। ফলে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর সংঘবদ্ধ হয়ে কেলাস জালক বলবো না, যৌগের সৃষ্টি করে। এক্ষেত্রে একটি অণু অস্তিত্ব দেখা যায় না, তাই এই যৌগের আণবিক সংকেত কথাটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে আণবিক সংকেতের পরিবর্তে শুধুমাত্র সংকেত বা ফর্মুলা শব্দটি ব্যবহৃত হয়, আর সেই ফর্মুলার ওজনটাই হচ্ছে ফর্মুলা ওজন, যাকে বলা হয় সংকেত ওজন। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ওজন 58.5 কথাটি ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পারলে কথাটা, যে প্রশ্নের উত্তরটা কিভাবে হবে আমি সেটা আলোচনা করে দিলাম, তোমরা লিখে নেবে ওইটা শুনে। আমি আরো একবার রিপিটেড করে দিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, তীব্র তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে না, কারণ তড়িৎযোজী যৌগে গঠনে ক্যাটায়ন ও অ্যানায়ন বর্তমান। প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়ে কেলাস আকার যৌগ গঠন করে, এবং এই যৌগটি বৃহৎ আকার একটা অণু রূপে বিরাজ করে। একটি নির্দিষ্ট কোনো অণু এক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ তড়িৎযোজী যৌগের কোনো একটি অণুর অস্তিত্ব নেই। একটি কেন, তুমি অমনি বলতে পারো তড়িৎযোজী যৌগে অণুর অস্তিত্ব নেই। তাই এর ক্ষেত্রে আণবিক সংকেত শব্দটি অর্থহীন, পরিবর্তে শুধু সংকেত কথাটি ব্যবহৃত হয়। শুধু সংকেত, যৌগের শুধু সংকেত, ইংরেজিতে ফর্মুলা বলে, অর্থাৎ আণবিক সংকেতের পরিবর্তে শুধু ফর্মুলা শব্দটি ব্যবহৃত হয়। তাই এর ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্যতা নেই, পরিবর্তে ফর্মুলা ওজন 58.5 কথাটি ব্যবহৃত হয়। পরিবর্তে ফর্মুলা ওজন শব্দটি ব্যবহৃত হয়। নিশ্চিত বুঝতে পারলে ওই প্রশ্নের উত্তরটা 1 নম্বর ক্ষেত্রে আলোচনা করে দিলাম, তোমরা লিখে নাও। সেকেন্ড কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড কঠিন যৌগ, ব্যাখ্যা করো। অর্থাৎ 2 নম্বর পয়েন্টেই ব্যাখ্যা কি না, সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ। একই রকম উত্তর হবে, দেখো কথাটা শুনে শুনে লিখে নিতে পারো। সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন যৌগ, কারণ
তড়িৎযোজী, এটি একটি তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের গঠনে যে গঠনে প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত আয়ন দ্বারা যুক্ত থাকে, তড়িৎযোজী বন্ধনে যুক্ত থাকে। প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত আয়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে যুক্ত থাকে। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড অণুর গঠনে, সোডিয়াম ক্লোরাইড যৌগের গঠনে প্রতিটি Na প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন ছটি ক্লোরাইড আয়ন দ্বারা এবং প্রতিটি ক্লোরাইড আয়ন 6টি সোডিয়াম আয়ন দ্বারা তড়িৎযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি বৃহদাকার যৌগ অণুর সৃষ্টি করে। যে ক্ষেত্রে একটি NaCl অণুর অস্তিত্ব পাওয়া যায় না। এর ক্ষেত্রে কোনো একটি NaCl অণুর অস্তিত্ব নেই, কেমন? এটা একটা বিষয়। অর্থাৎ এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো পরস্পর তীব্র তড়িৎাকর্ষণ বলে তথা তড়িৎযোজী বন্ধনে যুক্ত থাকার ফলে অণুগুলির মধ্যে আয়নগুলোর ভেতরে বা কণাগুলির ভেতরে মধ্যস্থ ফাঁকা জায়গা খুবই নগণ্য, প্রায় থাকে না। অর্থাৎ ভেতরে ব্যবধান, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যকার ব্যবধান প্রায় থাকেই না। তাই NaCl যৌগের ঘনত্ব উচ্চ হয়, অর্থাৎ এটি কঠিন যৌগ রূপে অবস্থান করে। এইটুকু কথা। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর জানতে পারবে। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো, বলছি কঠিন NaCl তড়িৎ অপরিবাহী কেন? না, কঠিন সোডিয়াম ক্লোরাইডে, এটা আমি তোমাদের একটু বলেও দিচ্ছি, দেখো লিখেই দিচ্ছি এই কোশ্চেনের উত্তরটা। কঠিন NaCl যৌগের গঠনে Na প্লাস ও Cl মাইনাস আয়নগুলি, অসংখ্য আয়ন তো থাকে, আয়নগুলি পরস্পর স্থির তড়িৎাকর্ষণ, যাকে কুলম্বীয় আকর্ষণ বলো, স্থির তড়িৎাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, মানে সংঘবদ্ধ থাকে। ফলে ওই দুই প্রকার আয়নের, মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো ছোটাছুটি করে না। হ্যাঁ, ওই আয়নগুলি, আয়ন সমূহ গতিশীল হতে পারে না কোন অবস্থায়? কঠিন অবস্থায়। হ্যাঁ, এখানে আরেকটু বলে দিলে ভালো হয়। ফলে কঠিন NaCl এ সোডিয়াম ক্লোরাইডে, এখানে কথাটা বুঝে নিবে, সোডিয়াম ক্লোরাইডতে ওই আয়নগুলি গতিশীল হতে পারে না, তাই কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করতে পারে না। এটা বুঝতে পারলে? তাহলে এখানে কি লিখলাম? কঠিন সোডিয়াম ক্লোরাইডের গঠনে, যৌগের গঠনে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নগুলি পরস্পর স্থির তড়িৎাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, স্থির অবস্থায় থাকে। ফলে কঠিন সোডিয়াম ক্লোরাইডে ওই আয়নসমূহ গতিশীল হতে পারে না, তাই কঠিন সোডিয়াম ক্লোরাইড
তড়িৎ পরিবহন করতে পারে না। ওখানে দেওয়া আছে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে NaCl উত্তম তড়িৎ পরিবাহী কেন? তার উত্তম তড়িৎ পরিবাহী হয় কেন, কারণ কি না, এক্ষেত্রে উত্তরটা জানার চেষ্টা করো। যে গলিত মানে তাপ প্রয়োগ করছে, তাপ প্রয়োগ করলে মানে গলনাঙ্কে এসে কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন না, গলিত অবস্থায় সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে যে তড়িৎযোজী বন্ধন সেই বন্ধনটা ভেঙে যায়, দুর্বল হয়ে পড়ে, ফলে আয়নগুলোর মধ্যে ব্যবধান বাড়ে, তার ফলে তারা কি হয় না গতিশীল হয়ে যায়। ঠিক জলীয় দ্রবণেও আয়নগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, ক্যাটায়ন আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো দূরত্ব বেড়ে যায়, ফলে সেই আয়নগুলো পরস্পর গতিশীল হয়, আর গতিশীল আয়ন থাকলেই তখনই যে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এখানে বলছি দেখো গলিত বা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে উৎপন্ন Na+ ও Cl- আয়নগুলি উৎপন্ন না বলে আমি অমনি লিখছি যে জলীয় দ্রবণে সোডিয়াম ও ক্লোরাইড আয়নগুলি বিচ্ছিন্ন হয়ে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে মানে আলাদা হয়ে গতিশীল হয়, গতিশীল হতে পারে, গতিশীল হয়ে থাকে বললে আরো শুনতে ভালো লাগবে, হয়ে থাকে। তাই ডট ডট মানে এই কথাটা লাগিয়ে দিবে যে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড উত্তম তড়িৎ পরিবাহী, এই কথাটা এরপর লিখে দিবে। তাহলে এই হচ্ছে দেখো তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য এবং তার সম্পর্কীয় কিছু প্রশ্ন বা প্রবলেমগুলো জানতে পারলে। তড়িৎযোজ্যতার পরিমাপ। তড়িৎযোজী যৌগ গঠন করবার সময় যে কোনো উপাদান মৌলে একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটাই ওই মৌলে তড়িৎযোজ্যতা মান। দেখো তড়িৎযোজ্যতা পরিমাণ কিভাবে করা হয় না, তড়িৎযোজী যৌগ গঠনের সময় যে কোনো এক মৌলে একটি পরমাণু, কোন মৌল না ওই যৌগের উপাদান মৌলে, অর্থাৎ যৌগটা যে যে উপাদান দিয়ে তৈরি, একটি পরমাণু যত সংখ্যক, এখানে যত কথাটা হবে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাই হলো মৌলটির তড়িৎযোজ্যতার মান। তার মানে খুব সহজেই বুঝতে পারলে, একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে, যেমন আমরা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতার মানটা কত 2, এবং ক্লোরিন এর তড়িৎযোজ্যতা এখানে 1। কেন না, এই যৌগটা গঠনের সময় আমরা লুইস ডট গঠনের কথা যদি ভাবি, তাহলে দেখো এখানে ক্যালসিয়াম পরমাণু দুটো ইলেকট্রন রয়েছে যোজ্যতা কক্ষে, তোমরা জানো 2, 8, 8, 2 ইলেকট্রন সংখ্যা, আর ক্লোরিনের 2, 8, 7। তো স্বাভাবিকভাবে এই ক্যালসিয়াম পরমাণু একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দিল, আর একটা ইলেকট্রন ওই দ্বিতীয় ক্লোরিন পরমাণুকে বর্জন করলো বা দান করলো। এখানে দ্বিতীয় ক্লোরিন পরমাণুকে এই দ্বিতীয় ইলেকট্রনটা দান করলো, ফলে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন
অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করলো একটা ক্যালসিয়াম পরমাণু, সেই জন্য ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতার মানটা 2। অপরদিকে দেখো প্রতিটি ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই ক্লোরিনের তড়িৎযোজ্যতার মান 1। এবং বাদ বাকিটা তোমরা অলরেডি আগে স্টাডি করেছো, জেনেছো, যেখানে ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন যারা মিলিত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে। তাহলে এইভাবে তোমরা যত তড়িৎযোজী যৌগ দেখবে সেখানে পরমাণুগুলো, একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যা দিয়েই তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। এর পরের টপিক, যেসব মৌল তড়িৎযোজ্যতায় অংশ নেয়, যে কোন মৌলগুলো তড়িৎযোজী বন্ধনে অংশ নেবে সে কথা আমাদের জানতে হবে। পর্যায় সারণী পড়েছো তোমরা, পর্যায় সারণীতে একটু খেয়াল করো, 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুগুলো রয়েছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর কৃত্রিম মৌল ফ্রান্সিয়াম। দ্বিতীয় শ্রেণীতে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এছাড়া 13 নম্বর শ্রেণীর যে বোরন, অ্যালুমিনিয়াম রয়েছে, তার মধ্যে অ্যালুমিনিয়াম যে ধাতু, সব যে ধাতুগুলো রয়েছে। তো এখন এই পরমাণুগুলোর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা একটা, প্রথম শ্রেণীর ধাতুগুলোর, ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন সংখ্যা কত? 1। যোজক কক্ষে দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা 2। 13 নম্বর শ্রেণীতে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 3। এইরূপ পরমাণু, কোনো একটা পরমাণু যদি 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণীর কোনো একটা মৌলের সঙ্গে 15 নম্বর শ্রেণীর মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা 5, 16 নম্বরে যোজক ইলেকট্রন সংখ্যা 6, 17 নম্বর হ্যালোজেন শ্রেণীর মৌলগুলোর প্রত্যেকের যোজক ইলেকট্রন সংখ্যা 7। তাহলে এই 3 ধরনের মৌলের কোনো একটা পরমাণু যদি বিক্রিয়া করে তারা কিন্তু তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হবে। তাহলে তড়িৎযোজ্যতায় তারা যুক্ত হবে। কোন মৌলগুলো সেগুলো আমি লিখে দিচ্ছি, দেখো, লক্ষ্য করো যে একটি বা দুটি বা তিনটি যোজ্যতা বা যোজক ইলেকট্রনও বলতে পারো, বা যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন যুক্ত কোনো একটি পরমাণু পরমাণুর সঙ্গে, মানে যাদের একটা, দুটো বা তিনটা ইলেকট্রন আছে, যোজ্যতা ইলেকট্রন, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, সেই 3 ধরনের কোন একটা পরমাণু সঙ্গে 5টি বা 6টি বা 7টি যোজ্যতা ইলেকট্রন যুক্ত পরমাণু রাসায়নিক বন্ধনে যুক্ত হলে বন্ধনটি সর্বদাই তড়িৎযোজী হবে। আর যৌগগুলো তড়িৎযোজী যৌগ হবে, তড়িৎযোজী হবে, অর্থাৎ এই ধরনের যোজ্যতাগুলো তড়িৎযোজ্যতা। তাহলে এখানে যে উদাহরণ দিয়েছি, আগের উদাহরণটার দিকে তাকাও। ক্যালসিয়ামের বাইরের কক্ষে যোজক ইলেকট্রনের সংখ্যা কত? 2টি, 2টো ইলেকট্রন। আর ও কার সাথে
এখানে বন্ধনে যুক্ত হয়েছে ক্লোরিনের সাথে। ক্লোরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 7। তাহলে দেখো দুটি ইলেকট্রনের সাথে 7টি ইলেকট্রনের যখন মিলিত হচ্ছে এই ধরনের পরমাণু, দুই শ্রেণীর পরমাণু, তখন তাদের মধ্যে কিন্তু তড়িৎযোজী বন্ধন হয়েছে এবং এই ধরনের যোজ্যতা হচ্ছে তড়িৎ যোজ্যতা। কেমন, ঠিক আছে? তাহলে নিশ্চিতভাবে বুঝতে পেরেছ। যেমন ধরো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে অক্সিজেন পরমাণু রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড যে যৌগটা তৈরি হয় এটা তড়িৎযোজী যৌগ হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড Mg2+, Mg2- বা এটাকে MgO আমরা অলরেডি আগে দেখিয়েছি লুইস ডট গঠন মাধ্যমে। কারণ ম্যাগনেসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখবে 6। 1 2 3 4 5 6। তাহলে দুটি ইলেকট্রন যুক্ত পরমাণুর সাথে 6টি ইলেকট্রন যুক্ত যোজক ইলেকট্রন যুক্ত পরমাণুর বিক্রিয়া হয়েছে, মানে এটা তড়িৎযোজী বন্ধন হবে। এইভাবে তোমরা তড়িৎযোজ্যতা বিষয়টি জানতে পারবে, কোন যৌগটা তড়িৎযোজী যৌগ, কোন যৌগগুলি সমযোজী যৌগ। এই ধরনের বিন্যাস করতে গেলে তোমরা নিশ্চিতভাবে পৃথক করতে পারবে, সহজেই ধরতে পারবে যে কোন যৌগগুলো তড়িৎযোজী যৌগ তৈরি করবে, তড়িৎযোজী যৌগ হবে, বা কোন মৌলগুলো তড়িৎযোজী যৌগে মিলিত হবে, তড়িৎযোজী বন্ধনে মিলিত হবে। এই ধরনের বিষয়টা তোমরা ধারণা করতে পারবে। আর সহজ উপায়ে তোমাদের ছোট ক্লাসে তোমরা অমনি বুঝতে পারবে, একটা ধাতুর সঙ্গে যখনই অধাতু, কোনো ধাতুর সঙ্গে অধাতু রাসায়নিক বন্ধন হলেই তড়িৎযোজী বন্ধন। অর্থাৎ যেসব যৌগে একটা ধাতু কোনোভাবে ধাতু আছে এবং অধাতু থাকে, তাহলে সেই যৌগগুলো কিন্তু সব সময় মনে রাখবে তড়িৎযোজী যৌগ। ধাতুর উপস্থিতি এবং অধাতুর উপস্থিতি মানেই যৌগগুলো তড়িৎযোজী হয়ে থাকে। আর এটা তো তোমরা বিজ্ঞানসম্মতভাবে জানলে যে ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা কিভাবে মৌলগুলো তড়িৎযোজী যৌগে মিলিত হয়, সেটা আমরা জানতে পারলাম।